ওকে ওখান থেকে একটু অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ওকে ধরে মারছে, মারধর করে ওর কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা যেখানে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি, বিগত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এতগুলো প্রাণহানি হলো, এতগুলো লোক আহত হলো, এত আন্দোলন সংগ্রাম হলো, এর বিনিময়ে আমরা যে পরিবেশ একটা অর্জন করেছি এবং এই পরিবেশটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করছি, কিন্তু এইরকম যদি আচরণ হয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের, তাহলে তো এটা তো আমরা সুষ্ঠু পরিবেশ কখনোই এখানে সৃষ্টি করতে পারবো না। আপনারা সকলে অবহিত আছেন, বিগত 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে ঢাকা 16 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই। তো নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সরকারি দলের, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে, একটা সৌহার্দ্যপূর্ণ কাজের সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে, কিন্তু আমি সুযোগ পাইনি বা আমাকে সুযোগ দেননি। তিনি মেসেজ দিয়েছি, টেলিফোন করেছি অনেকবার, তারপর লোক মারফত যোগাযোগ করার চেষ্টা করেছি। যা হোক, এটা গেল একদিক। কিন্তু নির্বাচনের পর থেকে আমার দায়িত্বের অংশ হিসাবে আমি আমার যারা কর্মী ছিল, ভোটার ছিল, সাধারণ মানুষ ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি বিভিন্ন এলাকা সফর করা শুরু করি। তো এরই অংশ হিসাবে প্রথম দিন টবলোকে, মিরপুর 6 নম্বর সেকশন স্থিত টবলোক, সেখানে জানলাম যে ইসলামী হাই স্কুল আছে, তার একটা নির্মাণাধীন বিল্ডিং এর নিচে একটা মার্কেট আছে। সেই মার্কেটগুলো এলাকার কিছু সন্ত্রাসী লোক দখল করে রেখেছে, প্লাস আশপাশ থেকে তারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে। আমি মূলত খোঁজখবর নেওয়ার জন্যই গিয়েছিলাম। ওই দিন, এটা ছিল 21 তারিখে ফেব্রুয়ারি মাসে, ওই দিন সেখানে প্রথম বাধার সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের বিশ্রী স্লোগান দেয়। তারপরে এক পর্যায়ে তারা আমার এবং আমার সফরসঙ্গীদের উপরে ঢিল নিক্ষেপ করে, তারা ডিম মারে এবং অন্যান্য বিষয়টির ঢিল নিক্ষেপ করে। এই বিষয়টা আমার সঙ্গে পুলিশও ছিল, থানাকেও অবহিত করা হয়। পরবর্তী ঘটনা ঘটে একই ধারাবাহিকে আমি 23 তারিখে ফেব্রুয়ারি দুয়ারিপাড়া এলাকায় যাই। সেখানেও আমাকে বাধার সম্মুখীন হতে হয়। এভাবে বিভিন্ন ধরনের অশ্রাব্য স্লোগান দেয় এবং আমাদের লোকদের গায়ে হাত তোলার চেষ্টা করে, উস্কানিমূলক কথাবার্তা বলে। টবলোকের ঘটনায় যার নেতৃত্বে এই কাজটা হয়েছে সে হচ্ছে হারুন নামের একটা ছেলে। সে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বলে আমি শুনেছি। তার নামে অনেক মামলা মোকদ্দমা আছে। আর দড়িপাড়ায় যে এই সমস্যাটা সৃষ্টি করেছিল তার নাম শফিক, স্থানীয়ভাবে সে নাঠা শফিক নামে পরিচিত। পরবর্তীকালে আমি আমার সাধারণ কার্যক্রমের অংশ হিসাবে কাজ করতে থাকি। এর মধ্যে গত এক সপ্তাহ থেকে বাউনিয়াবাদে পানির খুব সংকট দেখা দেয়। বাউনিয়াবাদ সি ব্লকে পানির সংকট দেখা দেয়। সি ব্লকটা একটু উঁচু এলাকা হওয়াতে পাম্প থেকে পানি এদিকে আসে না। এই সমস্যাটার সমাধান করার জন্য আমি ওয়াসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। তারা এলাকা পরিদর্শন করে আমার অফিসে আসে, কথাবার্তা বলি। তাদেরই পরামর্শে ওখানে এক জায়গায় একটা পানির বার লাগানোর জন্য আমরা চেষ্টা করি আজ 3 দিন আগে। তো আমাদেরকে বাধা দেওয়া হয়, ওয়াসার লোক সহই আমার সহকর্মীরা ওখানে গিয়েছিল, বাধা দেওয়া হয়। পরবর্তীকালে ওয়াসার মাধ্যমে আমি জানতে পারলাম যে এটা আমাদের এই আসনের যিনি বিএনপি দলীয় প্রার্থী ছিলেন, যিনি বর্তমানে একজন প্রতিমন্ত্রী, তিনি এখানে বাল্ব লাগাতে নিষেধ করেছেন বলে আমি জানতে পারলাম। আমি ভাবলাম যে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, কিন্তু পরবর্তীকালে শুনলাম গতকাল তিনি নিজে উপস্থিত হয়ে সেখানে বাল্ব লাগিয়েছেন। এটা থেকে আমি যেটা বুঝলাম যে উনি বাল্ব লাগিয়েছেন, ভালো হয়েছে, মানুষের সমস্যার সমাধান হয়েছে। এবং আমরা নতুন একটা পাম্প বসানোর চেষ্টা করতেছি। একটা জায়গা দখল করা আছে, স্থানীয় কিছু লোক সেটাকে দখল করে রাখছে, ওই সি ব্লকেই, গভর্নমেন্ট জায়গা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের। সেটা আমরা খালি করার জন্য বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলতেছি। এর মধ্যে উনি এসে এই বাল্ব বসালেন। তো এতে আমরা ভাবলাম যে ঠিক আছে, মানুষের উপকার হয়েছে, কিন্তু আমাদেরকে বাধা দিয়ে আবার নিজে বসালেন। এটা হয়তো বা এটা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তিনি কাজটা করেছেন, যেটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। আমি একটু উদার চিন্তা করি সব সময়। তো আজকেও আমি বাউনিয়াবাদে বিকাল 4টার দিকে যাওয়ার কথা ছিল এই পানির সমস্যা দেখার জন্য, বা কতটুকু কি হয়।
অনেক লোক আমাকে ফোন করতেছিল, কিন্তু তাদের বাধা দেবে এই ধরনের খবর জানতে পেরে আমি আর যাইনি। কিন্তু আমাকে রিসিভ করার জন্য যে আমাদের কিছু কর্মী সেখানে সমবেত হয়েছিল, তার মধ্যে 4-5 জন কর্মীকে আজকে আহত করা হয়েছে, মানে উস্কানিমূলকভাবে যে তাদেরকে মারধর করা হয়েছে, এবং 2 জন এখনো হসপিটালে ভর্তি আছে। বাউনিয়াবাদের এই সমস্যাটা যারা নেতৃত্ব দিয়েছে তার নাম হচ্ছে আসলাম গাজী, মোতালেব এবং আলিম মিরাজ, এবং তাদের সঙ্গে আরো কিছু সাঙ্গপাঙ্গ ছিল। আমি ওই এখানে বিশৃঙ্খলা হবে এটা অ্যাভয়েড করার জন্য বাউনিয়াবাদের প্রোগ্রামটা বাদ দিয়ে পরে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, মল্লিকা মসজিদে 7 নম্বর সেকশনে। লোকেশনটা হচ্ছে মিরপিটার পূর্ব দিকে। ভাবলাম যে মসজিদে নামাজ পড়তে যাবো, মসজিদে আমি রেগুলারে যাচ্ছি, এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ওখানে আমি যে দেখি বাইরে বেশ জটলা হইচই। তো আমি মসজিদে ঢুকলাম, আমাদের লোকদেরকে সাথে আমাদের কয়েকজন সহকর্মী ভাই ছিল, তাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে তারা অনেক আগ থেকে এসে বাধা দিচ্ছে এবং এখানে কাউ নামাজ পড়তে দেবে না বা কথা বলতে দেবে না। তো আমি যেহেতু নামাজ শুরু হচ্ছিল, আমি যে নামাজে শরিক হয়ে গেলাম। নামাজ শেষে উঠে আমি ইমাম সাহেবের কাছ থেকে মাইক্রোফোনটা চেয়ে নিয়ে আমি সালাম দিলাম, বললাম যে আপনারা আমাকে দোয়া করেছেন, আমাকে পাশে থাকার সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। এই কথা শেষ করার পর আমাকে কথা বলতে বাধা দেওয়া হলো। তারপরে স্থানীয় কিছু মুসল্লিও এটার প্রতিবাদ করলো এবং মসজিদের মধ্যে প্রায় দীর্ঘ সময় ধরে বাদানুবাদ, ধাক্কাধাক্কি এসব চলতে থাকলো। এবং এক ভদ্রলোক এসে আমাকে বললো যে স্যার, আপনি যদি এখান থেকে একটু বের হয়ে না যান তাহলে আমার চাকরি থাকবে না। তো কিসের চাকরি থাকবে না, কার কাছে দায়বদ্ধতা, তো যাই হোক, এটা হয়তো আমরা এটা বুঝলাম বা বুঝলাম না, কিন্তু আমি ভাবলাম যে এটা কি ধরনের রাজনীতি, যে রাজনীতি তো চাকরি না। কেউ কি কোনো ঠিকা নিয়ে আসছে নাকি যে এখানে কাউকে আসতে দেওয়া যাবে না, বসতে দেওয়া যাবে না, কথা বলতে দেওয়া যাবে না। তো ওই মুহূর্তে আমার সঙ্গে পুলিশ ছিল। পরবর্তীকালে এই টানাহেঁচড়াটা দীর্ঘ সময় ধরে চলে এখানে। এক পর্যায়ে পুলিশ আসলো, পুলিশের ওসি আসলো, রূপনগর থানার পুলিশ আসলো, তারাও আমাকে এসে পল্লবী আসলো, তারাও আমাকে রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য। তো আমি তখন চিন্তা করলাম যে ইতিমধ্যে আমার কয়েকজন সহকর্মীকে, যেমন এই ছেলেটাকে ও মসজিদের বাইরে বেরিয়েছিল, তো এরকম প্রহার করেছে, ওর অনেক দাগ আছে, তারপরে ওই যে ওই ভাইয়ের চোখের মধ্যে আঘাত করছে এবং আরো 2-3 জন আহত হয়। তো এবং এক পর্যায়ে আমি বের হলাম ওসির রিকোয়েস্টে, এক পর্যায়ে বের হলাম, তখন আমার যে ছেলেটা আমার করে ফটোগ্রাফার হিসেবে কাজ করে, ওর কাছে আমার একটা অফিসিয়াল ক্যামেরা ছিল, সেই ক্যামেরাটা তারা ছিনিয়ে নেয় এবং আমাদের দুইটা মোবাইলও তারা ছিনিয়ে নেয়। তো আমি আবার পিছনে ফিরে যাই। তো তারপরে যা হোক ওসি এসে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে এক পর্যায়ে দেখলাম যে তখন 5:50 বাজে, ইফতারির সময়, লোকগুলোকে ইফতারি করতে হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি বললাম যে আমি ওখান থেকে যাব, কিন্তু আমার গাড়িতে যাব, কোনো পুলিশের গাড়িতে নয় বা অন্য কারো সহায়তা নিয়ে নয়। আমি এভাবেই বের হলাম। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার উপরে, আমি ছিলাম, ওসি ছিল আমার পাশে, এবং এই পল্লবী রূপনগর থানা মিলে যে পুলিশের এডিসি আছে উনিও ছিলেন। আমাদের সকলের গায়ে ওরা ঢিল মারলো, ডিম দিয়ে। এডিসির গায়েও ঢিল মারছে এবং অশ্লীল স্লোগান, বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে শুরু করলো। তখন আমি ওখানে মন্টু নামে এক বিএনপির একজন নেতা ছিলেন, উনি পরে জানলাম যে উনি মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক। তা আমি ওনাকে বললাম যে ভাই, কাজটা কিন্তু ভালো হলো না। আমি জানতাম যে, আমি একদিন পদবিধে জানতাম না, বা জানতাম উনি ওখানে স্থানীয় নেতা, উনি অনেকবার আমার সাথে কথা বলছে। আমি বললাম যে ভাই, কাজটা ভালো হলো না, এটা তো কোনো রাজনৈতিক আচরণ হলো না, এটা কোনো গণতান্ত্রিক আচরণ হলো না। আমি এসে কথা বলার জন্য আমার অধিকার আছে, আমি নির্বাচিত এমপি, আমি যাব, প্রত্যেকটা এলাকায় যাব, যেখানে প্রয়োজন মনে করবো, মানুষ আমাকে ডাকবে, আমি যাব, তাদের খোঁজখবর নেব, তাদের সাথে কথা বলবো। তো যাই হোক, এরকম এক পর্যায়ে পরে একটা শান্তিপূর্ণ যাতে ভাবে বিষয়টা শেষ হয়, আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর আরো কিছু সদস্য ছিল, তারাও বললো যে স্যার, সময় হয়ে যাচ্ছে, আমাদের চলে যাওয়াই ভালো হয়। তো আমার লোকজনদেরকে যতটুকু সম্ভব অ্যাসিউরেন্স নিলাম
যে পুলিশ তাদেরকে ওখান থেকে নিরাপদে পার করে দেবে। এই অ্যাসিওরেন্স নেওয়ার পর আমি ওখান থেকে চলে আসি। বাট তারপরও আমি শুনেছি, যেমন আমাদের এই যে জসিম আমার সঙ্গে একটা ছেলে থাকে, ওখান থেকে একটু অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ওকে ধরে মারধর করে ওর কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা যেখানে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি, বিগত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এতগুলো প্রাণহানি হলো, এতগুলো লোক আহত হলো, এত আন্দোলন সংগ্রাম হলো, এর বিনিময়ে আমরা যে পরিবেশ একটা অর্জন করেছি এবং এই পরিবেশটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করছি। কিন্তু এইরকম যদি আচরণ হয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের, তাহলে তো এটা তো আমরা সুষ্ঠু পরিবেশ কখনোই এখানে সৃষ্টি করতে পারবো না। আমরা আজকে ধৈর্য ধরেছি, কিন্তু আমরা তো সবসময় ধৈর্য ধরবো না। আমাদের নেতাকর্মীটা আঘাত পেয়েছে, আহত হয়েছে, তারা তো এখন উত্তেজিত অবস্থায় আছে। কাজেই আমি মনে করি যে সরকারের যে দৃষ্টিভঙ্গি বা দলীয় কর্মীদের যে দৃষ্টিভঙ্গি, সেটা যেন বিগত স্বৈরাচারের মতো না হয়। সহনশীল দৃষ্টিভঙ্গি থাকতে হবে, গণতান্ত্রিক অনুশীলন করতে হবে। এবং ঠিক আছে, এই নির্বাচনে সরকারি দল তার সব আসন আশা করে নাই, 300 আসন তো আশা করে নাই নিঃসন্দেহে। তো কোথাও তারা ভালো করেছে, কোথাও বিরোধী দল ভালো করেছে। আমাদের মানসিকতা থাকতে হবে যে জয় পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।